ঠিক আছে। আচ্ছা, মজার বিষয় দেখেন, আমার এখানে কিন্তু এই যে আমার যে 3টা গিগ দেখতেছেন উপরে, এই 3টা গিগেরই প্রাইস, স্টার্টিং প্রাইস কত তো বলেন তো? $5, তাই না? দেখতেছেন স্টার্টিং প্রাইস কত? $5। আচ্ছা, এখন আচ্ছা, এখানে দেখেন আমার লাস্ট ডেলিভারি দেখাচ্ছে 23 ডেজ অ্যাগো, মানে 23 দিন আগে আমি আমার লাস্ট ডেলিভারি করছি, অনেক দিন হয়ে গেছে। আচ্ছা, তো যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কি, দেখেন আমার স্টার্টিং প্রাইস সবগুলোর $5 অ্যান্ড আমি লেভেল 2 সেলার। তো আমি একটা জিনিস যেটা করবো এখন, অ্যানালিটিক্সে যাব। এটা আপনাদেরও আছে, ঠিক আছে, যে ড্যাশবোর্ড, মেসেজেস, অর্ডার্স, গিগস, অ্যানালিটিক্স। তো অ্যানালিটিক্স সেকশনটাতে আমি যাব, একটু দেখেন। ওকে, সো এইখানে দেখেন অ্যানালিটিক্সে ওরা আমার শো করবে যে এখন পর্যন্ত আমি এখানে মানে আমার অ্যাচিভমেন্ট কী কী এগুলো। তো বেসিক্যালি কী করছে দেখেন, টোটাল আর্নিংস আমি এখন পর্যন্ত কত টাকা আর্ন করছি এখানে, দেন টোটাল কমপ্লিটেড অর্ডার্স, কয়টা অর্ডার কমপ্লিট করছি, দেন এভারেজ সেলিং প্রাইস কত সেটাও শো করতেছে, দেন আর্ন ইন অক্টোবর এখন পর্যন্ত আমি কোনো কাজ করি নাই, করার কথা না অবশ্য, 23 দিন যাবত লাস্ট ডেলিভারি আমার লাস্ট। ওকে, তাহলে এভারেজ সেলিং প্রাইস কত দেখতেছেন? $15, উইচ ইজ ভেরি হাই। ফাইবারে এটা মানে বলতে পারেন যে অনেক হাই। মানে দেখছেন তো আমার গিগের বেসিক প্রাইস কত দেওয়া আছে? $5। কিন্তু যদি আপনারা আমার এভারেজ সেলিং প্রাইসে দেখেন তখন মনে হবে আপনার কাছে কি ব্যাপার, $5 বেসিক গিগ, এখানে এভারেজ সেলিং প্রাইস বুঝতেছেন আপনারা? মানে আমার যে 226টা অর্ডার, এগুলোকে যদি গড় করা হয় তাহলে আমার $15 পার ডিজাইন পড়ছে, উইচ ইজ ভেরি হাই এরকম একটা মার্কেট প্লেসে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন ওভারভিউ, আর্নড $4 লাস্ট 30 ডেজ। এই $4 যেটা ছিল এটা খুব সম্ভবত আমার কোনো ক্লায়েন্টের প্রিভিয়াস কোনো ডিজাইনের কিছু মাইনর চেঞ্জেস ছিল, ওইটা ক্যান্সেলড নাই, কমপ্লিটেড 1, নিউ অর্ডার্স 1, ওইটাই আর কি। আচ্ছা, তারপরে সেলস বাই অর্ডার বাই রেভিনিউ অ্যাক্টিভ -100। আচ্ছা, লাস্ট 30 ডেজে আমি কোনো কাজ করি নাই, তো কাস্টম অফার্স একটাই ছিল, $4 এভারেজ সেলিং প্রাইস, তাহলে আমার $4। এখানে অনেক কিছু শো করে, হ্যাঁ। আচ্ছা, ইয়োর সেলার লেভেল, এখানে দেখেন এখানে লেভেল আছে, হ্যাঁ, প্রত্যেকটা লেভেলের জন্য আলাদা আলাদা রিকোয়ারমেন্ট থাকে। যেমন আমি এখন লেভেল 2 সেলার, আমার নেক্সট টার্গেট হওয়া উচিত টপ রেটেড, যদিও আমার না, কারণ আমি বলছি যে ফাইবার এখন আর আসলে আমাকে টানে না। কেন? আমার প্রথম অ্যাকাউন্টটা যখন আমি ব্যান খাইছিলাম, যেটা আসলে উইদাউট এনি ভ্যালিড রিজন। ফাইবারের সবচেয়ে বড় সমস্যাটা কি, ওদের যে সিস্টেমটা, এটা সেলারদের জন্য খুবই প্রতিকূল একটা সিস্টেম। যে কোনো সমস্যা আপনাকে হঠাৎ করে ওরা ব্যান করে দিবে, অ্যান্ড কোনো রিজন দেখাবে না, অ্যান্ড পুরো ইলজিক্যালভাবে আপনাকে ব্যান করে দিবে, আপনাকে জাস্টিফাই করার কোনো সুযোগ দিবে না ওরা। তো আমার যদি ওই প্রোফাইলটা থাকতো, এতদিনে আমি টপ রেটেড সেলার হয়ে যেতাম। কারণ ওটা যখন আমার ব্যান হয়েছে তখনই আমার ছিল আপনার $4,500 বা $5,000 আর্নিং ছিল, ওটা তাও আবার 6 মাসে। জি, পরে দেখবো, আমি এখন একটা কিছুর ভেতরে আছি, কাজ করতেছি। টোটালি আপনার ইচ্ছা, এখন আপনি যেতে পারেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনারা এই অ্যানালিটিক্সগুলো কোনটার মানে কি। এখন যদি আপনার কাছে মনে হয় এটা গুরুত্বপূর্ণ না, তাহলে চলে যান। কারণ আমি আপনাকে বলছিলাম যে আপনি চাইলে যখন আমি গিগ রিভিউ করতেছি ওই সময় আপনি গিয়ে খাওয়া দাওয়া করে আসতে পারতেন, ঠিক আছে। যাক, ওকে, হ্যাঁ ঠিক আছে, ওকে যান এখন। তো দেখেন এখানে এরকম প্রত্যেকটা লেভেলের জন্য আলাদা আলাদা গোল আছে কিছু। যেমন আমার এটার জন্য এখন আমার টপ রেটের জন্য গোল কি কি দিছে দেখেন। সেলিং সিনিয়রিটি হইতে হবে 180 ডেজ আছে, অর্ডার্স রিসিভ অ্যান্ড কমপ্লিট অ্যাটলিস্ট 100 অর্ডার্স অল টাইম আছে, আর্নিংস $20,000, এটা আসলে অনেক, ঠিক আছে, এটা আসলেই অনেক। দেন ডেজ উইদাউট ওয়ার্নিংস, কোনো ওয়ার্নিং ছাড়া কতদিন পার করছেন, অ্যাটলিস্ট 30 ডেজ হইতে হবে, কোনো ওয়ার্নিং ছাড়া থাকতে হবে আপনার।
সো আমার কোনো এরকম ভায়োলেশনের কোনো রেকর্ড নাই, এর আগেও ছিল না, ডিরেক্ট ব্যান খাইছিলাম বাট কোনো ভায়োলেশনের রেকর্ড ছিল না, কোনো ওয়ার্নিং খাই নাই এর আগে আমি। সো 30 ডেজ, এটা তো সম্ভবত খাইলে একবারে ব্যানই খাবো। আচ্ছা, এখানে দেখেন রেটিংসের এখানে কোনো একটা কারণে আমার 4 স্টার এবং 3 স্টার দুইটা শো করতেছে, আমি শিওর না কেন, কারণ আমার প্রোফাইলে অরিজিনালি আমার শুধু একটা আছে 2 স্টার। সেটারও একটা কঠিন গল্প আছে, সেটা আপনাদের জন্য অনেক বড় একটা এক্সপিরিয়েন্স হবে, এটা নিয়ে আমি কথা বলবো। যাই হোক, আমার অল টাইম রেটিং মানে ওভারঅল রেটিং হচ্ছে আমার 5 স্টার, ঠিক আছে। আমার যদি এখানে এখন 8-10টা এরকম 2 স্টার পড়ে আমার কিছু যায় আসে না। আচ্ছা, কমিউনিকেশন উইথ সেলার 5 স্টার, সার্ভিস অ্যাজ ডিসক্রাইব 5 স্টার, বাই এগেইন অর রেকমেন্ড 5 স্টার। আচ্ছা, আমি বললাম আমার কিছু যায় আসে না, তার মানে কিন্তু আবার এটা না যে আপনার আমরা এটা কেয়ার করব না, না এটা কিন্তু না, টোটালি অপোজিট। কারণ রেটিং আপনার প্রোফাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, রেটিং আপনার প্রোফাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, অ্যান্ড আপনাকে মেক শিওর করতে হবে অ্যাটলিস্ট আপনার ফার্স্ট 100 অর্ডারের মধ্যে যেন কোনো নেগেটিভ রিভিউ না আসে, 4 স্টারও আসে না যেন, ঠিক আছে। অনেক সময় 4 স্টার হেল্প করা যায় না, কিছু ক্লায়েন্ট থাকে যারা দেখা যায় যে যাদের স্ট্যান্ডার্ড এত হাই, হ্যাঁ আমার মনে পড়তেছে মনে হয় আমি 4 স্টার কোথায় পাইছি, তারপর আমি শিওর না, যাই হোক তাদের স্ট্যান্ডার্ড এত হাই, তাদের কথা অনুযায়ী যে 5 স্টার 5 আউট অফ 5 এটা কিভাবে হয়, এটা তো পসিবলই না। সবচেয়ে ভালো রিভিউ হইতে পারে 4.5 বা 4 স্টার, 5 আউট অফ 5 এটা হইতে পারে না, ঠিক আছে। সো এরকম একটা সমস্যায় পড়তে পারেন আপনারা, বিশেষ করে যদি ওটা ইউকের ক্লায়েন্ট হয়, ইউকে অ্যান্ড অস্ট্রেলিয়া। আচ্ছা, এখন দেখেন এই 2 স্টার রিভিউয়ের ঘটনাটা আমি একটু আপনাদের বলি। এটার ঘটনাটা ছিল এরকম যে এটা আপনার কানাডার একজন ক্লায়েন্ট, কিন্তু সে ইন্ডিয়ান, হ্যাঁ। তো সে আমার অফার মানে অর্ডার করছে আমার বেসিক গিগ অর্ডার করছে, আমার সঙ্গে কন্ট্যাক্ট না করে অর্ডার করছে। অর্ডার করার পরে আমি তাকে যখন ডেলিভার করছি, সে তখন আমাকে বলতেছে সোর্স ফাইলটাও দিতে। তা আমি বললাম যে না, সোর্স ফাইল তো তোমার বেসিকে নাই, তাহলে তোমাকে আলাদা করে $10 এক্সট্রা চার্জ দিতে হবে। তখন ও বলতেছে যে না, আমি দিব না, তুমি যদি আমাকে সোর্স ফাইল না দাও আমি তোমাকে নেগেটিভ রিভিউ দিব। আমি বললাম যে অবশ্যই, ইউ আর ওয়েলকাম, দিয়ে দাও, আমার কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন আমার কথা? কিন্তু আপনারা এটা করবেন না। আপনারা কেন করবেন না? কারণ হচ্ছে আপনি যদি প্রথমেই একটা 2 স্টার 1 স্টার রিভিউ খান, আপনার ওই অ্যাকাউন্ট বাদ দিয়ে দিতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। কারণ 4.5 এর নিচে নামলে বা 4.3 এর নিচে নামলে সম্ভবত আপনি আর বিড করতে পারবেন না। বিড না করতে পারলে ফাইবারের কাজে পাওয়ার চান্সেসই অনেক কম। প্রথম রিভিউ যদি হয় আপনার 2 স্টার 3 স্টার বা 1 স্টার, তাহলে আপনার কপালে খারাপই আছে, হ্যাঁ, পরের কাজগুলো পেতে আপনার একটু কঠিন হয়ে যাবে। তো ওই ক্ষেত্রে আমরা সাজেশন দেই অ্যাকাউন্ট ক্লোজ করেন, নতুন অ্যাকাউন্ট চালু করেন। বুঝতে পারছেন? সবাই কি ক্লিয়ার? তাহলে এই যে একটু আগে কথা হচ্ছিল, কি নিয়ে কথা হচ্ছিল জানো? ফাকার ভাইয়ের সঙ্গে আমার কথা হচ্ছিল যে ইন্ডিয়ান বায়াররা সবাই খারাপ হয় না, তাই না ফাকার ভাই? হ্যাঁ, এটা একটা এক্সাম্পল, ঠিক আছে। সবাই খারাপ হয় না, কিন্তু কিছু হয় অনেক বেশি খারাপ হয় আর কি। ওকে, দেখেন এখানে আমার একটা সেকশন আছে নাম ওয়ার্ল্ড ডমিনেশন 12%। এটার মানে কি আসলে যে আপনি ওয়ার্ল্ডের কত কত কোন কোন জায়গাতে আপনি কাজ করছেন ও এখানে শো করবে ম্যাপে। এই যে ওয়ার্ল্ডের পুরো ম্যাপ আছে, আপনি যে জায়গাগুলোতে কাজ করবেন ওই জায়গাগুলো ডার্কার গ্রে হয়ে যাবে, আর নর্মালি লাইট গ্রে থাকে। দেখেন ইউএসএতে আমি যখন নিয়ে যাচ্ছি আমার মাউসটা, তখন কত শো করতেছে? 158টা সেল আমার ইউনাইটেড স্টেটসে। কানাডাতে আমি 10টা সেল করছি, এদিকে শেষ, এদিকে আর কিছু নাই। কলম্বিয়াতে একটা করছি, পর্তুগালে একটা আছে, জার্মানিতে একটা, নেদারল্যান্ড 2টা, বেলজিয়াম একটা, আর কিছু আছে, ডেনমার্ক একটা, হ্যাঁ, ইউনাইটেড কিংডমে 26টা, আয়ারল্যান্ডে আছে 2টা, সাইপ্রাসে আছে একটা, ইসরায়েলেও আছে একটা, সৌদি আরবে আছে একটা, কুয়েতে আছে একটা, ইন্ডিয়াতে একটা করছিলাম, আচ্ছা, জাপানে একটা করছি, মালয়েশিয়াতে একটা করছি, অস্ট্রেলিয়াতে 9টা সেল করছি, শেষ, আর নাই আপাতত। সো এই মোটামুটি একসময় আমার টার্গেট ছিল যে আমি এখানে 100% ওয়ার্ল্ড ডমিনেশন 100% করবো, অ্যান্ড আমি 46% পর্যন্ত গেছিলাম।
কিন্তু তারপরে দুঃখজনক ঘটনাটা ঘটছিল আর কি। যাই হোক, সো গাইজ, এটা খুব মজার একটা জিনিস, আপনারা এখানে ইন্সপায়ার্ড হইতে পারেন। যেমন আমার কাছে এটা খুব ভালো লাগে যে আমি এই বাংলাদেশ ম্যাপে দেখা যায় না এরকম একটা দেশে থাকি, এখান থেকে আমি কত জায়গাতে কাজ করছি। অ্যান্ড আগে আমার গোল ছিল এটা যে আমি ওয়ার্ল্ডের সব জায়গায় কাজ করব, বুঝতে পারছেন? ওয়ার্ল্ডের সব জায়গায় আমি কাজ করব। সো আপনারা চাইলে এরকম কোনো গোল সেট করতে পারেন যদি আপনাদের কাছে মনে হয়। বাট প্রফেশনাল হলে আপনি এটা চিন্তা করবেন না। প্রফেশনাল হলে এখন যেরকম আমি একটু প্রফেশনাল বেশি, আমি এখন চিন্তা করি শুধুমাত্র আমি ইউনাইটেড স্টেটস বা এই দিককার যেগুলো এগুলোর কাজ করব, ঠিক আছে? অস্ট্রেলিয়ারও কাজ করি, বাট তুলনামূলকভাবে কম। আমার ইউনাইটেড স্টেটসের এদিকের যে ক্লায়েন্ট যারা, তাদের সঙ্গে আমার কমিউনিকেশনটা অনেক বেশি ভালো হয়, ঠিক আছে? অ্যান্ড আমি যে ধরনের স্টাইলে কাজ করি ওরাও এই টাইপের স্টাইলই চায়, ঠিক আছে? ডিজাইন স্টাইলও একটা ফ্যাক্ট। সো এরকম একটা বিষয় আছে। তো এই যে আমি আপনাদেরকে আমার প্রোফাইলটা দেখাইলাম, আসলে কিসের জন্য দেখাইলাম দেখেন, এখান থেকে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারলেন। হ্যাঁ, প্রথম কথা যে এই জিনিসগুলো কিন্তু আপনাদের অ্যানালিটিক্স, হ্যাঁ, এগুলো আপনার পার মান্থ, যে লাস্ট 30 ডেজ, 3 মান্থস, ইয়ারলি এরকম করতে পারবেন, কোনো সমস্যা নাই। অ্যান্ড এরকম আরও সেকশন আছে, যেমন দেখেন এই যে গিগসে যদি আমি ক্লিক করি, দেখেন কি করবে ও, আমার যে গিগগুলো আছে ওই গিগগুলোর ইমপ্রেশন শো করতেছে। এই যে এই জিনিসটা লাস্ট 30 ডেজের জায়গায় আমি যদি 14 ডেজ করি, দেখেন এটা আসলে কি করে একটু দেখেন। এই জিনিসটা আপনার প্রোফাইল ক্লায়েন্টের কাছে কেমন রিচ করতেছে সেটা আপনি এখানে দেখতে পাবেন, বুঝতে পারছেন? যেমন এই যে আমার মেনুটার এখন ইমপ্রেশন দেখাচ্ছে 121, ঠিক আছে? আচ্ছা, এখন আমি যদি রেগুলার থাকতাম, আমি চেক করতাম প্রত্যেক দিন বা প্রত্যেক সপ্তাহে যে আমার এটা কি বাড়তেছে নাকি কমতেছে, ঠিক আছে? সো ওই হিসেবে আমি একটা আইডিয়া পাবো যে আমার মেনুটা ক্লায়েন্টের কাছে আসলে রিচ করতেছে কিনা আমার এই গিগটা। যেমন এই যে এটা দেখেন, আমার ফ্লায়ার পোস্টারের যে গিগটা আছে সেটা দেখেন, এখানে কিন্তু ক্লিক করছে 2টা, ইমপ্রেশন দেখাচ্ছে 209। আচ্ছা, ইমপ্রেশনটা আসলে কি? ইমপ্রেশনটা কোনো একটা স্ট্যাট না, ঠিক আছে? এটা অনেকগুলো মিলায়, এটা ক্লিক, অর্ডার, ক্যান্সেলেশন, এগুলো সব কিছু এটার উপরে ইফেক্ট ফেলে, ঠিক আছে? তো ইমপ্রেশনটা জেনারেলি যদি আমি বলি যে ইমপ্রেশন এই ভ্যালুটা, এই নাম্বারটা যত হায়ার হবে আপনার গিগের র্যাঙ্কিংয়ে উপরের দিকে যাওয়ার চান্সেস তত হায়ার হবে। কথাটা কি বোঝা যাচ্ছে আমার? আমি কি বলছি? হ্যালো, বুঝতে পারছেন আমার কথা? যে আপনার এইখানে যে আপনার যে এই ইমপ্রেশনের নাম্বারটা যত হায়ার হবে আপনার গিগের র্যাঙ্কিংয়ে, আপনার গিগটা সামনের পেজের দিকে যাওয়ার চান্সেস তত হায়ার হবে। তাহলে এটা হায়ার করবেন কিভাবে? প্রথম কথা, অর্ডারস হচ্ছে গিয়ে বেস্ট ওয়ে আপনার গিগের এই ইমপ্রেশন বুস্ট করার জন্য। সো অর্ডার যখন পাবেন ইমপ্রেশন অটোমেটিক্যালি বাড়তে থাকবে। আচ্ছা, দেন ক্লিকের বিষয়টা এটা কয়েকভাবে আসতে পারে। একটা কি, আপনি যখন বিড করতেছেন, হ্যাঁ, বায়ার রিকোয়েস্টে যখন আপনি বিড করতেছেন, মানে আপনি যখন রিকোয়েস্ট পাঠাচ্ছেন, তখন যদি আপনার ক্লায়েন্ট আপনার প্রোফাইলে ভিজিট করে তাহলে আপনি ক্লিক পাবেন। তারপরে যখন ফ্রম আউটসাইড কেউ আপনার প্রোফাইলে ক্লিক করে আসতেছে, হ্যাঁ, তখনও আপনি ক্লিক পাবেন। এই যে ক্লিক যেগুলো পাচ্ছেন এগুলো ইমপ্রেশনে অ্যাড হয়, ঠিক আছে? তো দেখেন, সাপোজ আমি যদি বলি যে আমার ডিজাইন ক্লিন, মিনিমাল অ্যান্ড ক্রিয়েটিভ মেনু, এটাতে দেখেন আমি দেখতেছি আমার ইমপ্রেশন 121 বাট 0 ক্লিক। এখান থেকে আমি একটা জিনিস বুঝতে পারতেছি যে মেনুতে আমি যে এটা স্যাম্পল ইউজ করছি, আমার ফার্স্ট যে স্যাম্পলটা শো করতেছে এই স্যাম্পলটা বিশেষ সুবিধার না। আদারওয়াইজ এইখানে আমার অবশ্যই কিছু ক্লিক কনভার্ট হইতো। কেন? যদি এই স্যাম্পলটা আসলে অ্যাট্রাকটিভ হইতো তাহলে অবশ্যই কিছু লোকজন ক্লিক করতো, কারণ ইমপ্রেশন বাড়তেছে, দ্যাট মিনস ও কিন্তু অবশ্যই ক্লায়েন্টদের কাছে যাচ্ছে, ক্লায়েন্টদের ভিউয়ে আসতেছে, বাট ক্লায়েন্টরা ক্লিক করতেছে না। কি কারণে? সম্ভবত ওরা ইন্টারেস্টেড হচ্ছে না ছবিটা দেখে, আমার এখানে যে ছবিটা ব্যবহার করছি, যে স্যাম্পলটা ইউজ করছি সেইটা দেখে। তাহলে এই জিনিসটা কি করতেছে দেখেন, আমাকে কিন্তু বুঝতে হেল্প করতেছে যে আমার কখন কি চেঞ্জ করতে হবে। যদি আমার ইমপ্রেশন কমতে থাকে দ্যাট মিনস আমার প্রোফাইল রিচ করতেছে না ক্লায়েন্টদের কাছে, তখন কি চেঞ্জ করতে হবে? তখন আমাদের ট্যাগ চেঞ্জ করতে হইতে পারে, তখন আমাদের যে প্রোফাইলটা সেটাকে নিয়ে আমাদের আরও মার্কেটিং করতে হবে। মার্কেটিং করতে হবে মানে কি, আমরা বিভিন্ন গ্রুপে শেয়ার করব তখন, যেন সবাই এটাতে ভিউ করে। দেন আমি চেষ্টা করবো আমার ফ্রেন্ডদেরকে বলবো, যাই তোরা তোদের জিমেল দিয়ে তাড়াতাড়ি একটা ফাইবার অ্যাকাউন্ট খুলে ফেল। ফাইবার অ্যাকাউন্ট খোলা মানে কিন্তু সেলার অ্যাকাউন্ট না, ঠিক আছে?
ফাইবারের অ্যাকাউন্ট বায়ার সেলার দুইজনেরই হইতে পারে। যতক্ষণ আপনি সেলার হিসেবে গিগ খুলতেছেন না ততক্ষণ কোনো সমস্যা নাই। তো আপনি তাদেরকে বললেন ফাইবার অ্যাকাউন্ট খোল, খুলে তাড়াতাড়ি আমার প্রোফাইলে গিয়ে একটা হার্ট দিয়ে আয়। বলতে পারবো না আমরা এটা? পারবো? আচ্ছা ঠিক আছে। তারপরে দেখেন আপনারা আরো কি করতে পারবেন। দেখেন আপনারা যদি চান নিজেদের মধ্যে লাইক শেয়ার এগুলো করতে পারবেন না? পারবেন। তখন দেখেন আপনার ইমপ্রেশন বাড়তেছে কিনা, দেখবেন ইমপ্রেশন বাড়তেছে। দ্যাট মিনস এই যে এই জিনিসগুলো, এই যে আপনার এই স্ট্যাটিস্টিক্যাল যে রিপোর্টটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা আপনাকে আপনার গিগ সম্পর্কে ভালো একটা আইডিয়া দিবে। কথা বোঝা গেছে? দেখেন এই যে আমি এখানে ক্লিক করব, এখানে দেখেন ও শো করবে এখন এই গিগ রিলেটেড অনেক কিছু। এই যে দেখেন, দেখছেন ইমপ্রেশনস 4, এটা কত তারিখে? 13 তারিখে। দেন ইমপ্রেশন 0, ইমপ্রেশনস 1 2 0 1 2 3। 20 তারিখে আমার 3 জনের কাছে এটা সমত ভিউ হয়েছে। সো এই জিনিসগুলো এভাবে আপনি যদি দেখেন, বলেন আপনি কি এখানে কি খুব সুন্দর একটা আইডিয়া পাচ্ছেন? পাচ্ছেন? বলেন। আপনাকে সে একদম দেখাই দিতেছে। এর চেয়ে বেশি আপনি আর কি চান বলেন? আমার কথা কি বোঝা যাচ্ছে আমি কি বলতেছি? সো এই অ্যানালিটিক্সটাকে ইউজ করতে হবে, এটাকে আপনাদের বেনিফিটে আপনাদের ইউজ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমার এটা কি আবার ফার্স্ট পেজের দিকে চলে গেছে নাকি? আমি শিওর না। আমার এই গিগটা অনেক দিন পর্যন্ত ফার্স্ট পেজে ছিল, অনেক দিন পর্যন্ত। এই যে ফ্লায়ারের যে গিগটা, যাই হোক, তো এখনকার কথা বলতে পারতেছি না, কারণ এই যে আমি বললাম এখন আমি ফাইবারে অ্যাক্টিভ না, আমি এখন আসলে বেশি কাজ করি আপওয়ার্কে। আচ্ছা, যেহেতু ফাইবারের প্রোফাইল দেখাইছি, কোনো একদিন আপওয়ার্কেরটাও দেখাবো ইনশাল্লাহ। আপনারা দেখতে চাইলে আপনারা আমার ডিরেক্ট সার্চ করেও দেখতে পারেন, আমাকে ওইখানেও পাবেন। আচ্ছা, এখানে পজ করা আছে আমার একটা গিগ, ওকে, বন্ধ করে রাখছি। আমার কাছে ওইটা এখন ভেজাল মনে হয়, ওইটার কাজ এখন আর করি না তো এত বেশি। ওকে ঠিক আছে, তাহলে গাইজ আমাকে একটু বলেন, এখানে কিন্তু অনেক অপশন আছে এরকম। হ্যাঁ, এখানে অনেক কিছু আছে, আপনারা এগুলো একটু ঘাটাঘাটি করবেন, দেখবেন, হ্যাঁ অনেক কিছু জানতে পারবেন। তো এখানে একটা অপশন আছে মোর, ক্লিক করেন, এখানে লেখা আছে বায়ার রিকোয়েস্ট, ক্লিক করেন। ওকে দেখেন বায়ার রিকোয়েস্টে যখন আমি চলে গেছি, এখানে দেখেন ও আমাকে শো করতেছে কি ক্লায়েন্টদের অফার আসছে, আমাকে শো করতেছে। এখানে দেখেন অল সাব ক্যাটাগরি সিলেক্ট করা। আচ্ছা, উপরে লেখা আছে দেখেন 10 অফার্স লেফট টুডে, তার মানে আমি আজকে 10টা অফার আমি পাঠাইতে পারবো। সো এরকম প্রত্যেক দিন 10টা করে আপনি অফার পাঠাতে পারবেন। সকালে ভোরে 6টায় বা 6:30টায় রিসেট হয় এটা, ঠিক আছে? সো প্রত্যেক দিন 10টা করে আপনি এরকম ফ্রি পাবেন, আপনারা পাঠাতে পারবেন। টাকাতে কিন্তু পারবেন না, 10টার বেশি পাঠানো যায় না। আচ্ছা, অল সাব ক্যাটাগরিজ দেখেন, এখানে আমার 4 ক্যাটাগরিতে গিগ খোলা আছে। তো 4 ক্যাটাগরি যেটা সিলেক্ট করবো ওই রিলেটেড আমাকে শো করবে ওইখানে। দেখছেন লোগো, এখানে যা শো করতেছে সবই লোগো। দেন আমি যদি ফ্লায়ার সিলেক্ট করি তাহলে ফ্লায়ার রিলেটেড যা আছে ওগুলো শো করবে। দেন আমি যদি টি শার্টস অ্যান্ড মার্চেন্ডাইজ সিলেক্ট করি তাহলে টি শার্টস অ্যান্ড মার্চেন্ডাইজের উপরে যা আছে শো করবে। তো এটা দেখেন, এটা কিন্তু আপনার এই সাব ক্যাটাগরি আপনার যত বেশি হবে আপনার চান্সেস তত বাড়বে, অর্ডার পাওয়ার চান্সেস তত বাড়বে। কথাটা বুঝতে পারছেন? হ্যালো? হ্যাঁ, সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, আমরা চেষ্টা করব আমাদের চান্সেস বাড়ানো, তাই না? তো চেষ্টা করবেন চান্সেস যেন বাড়াইতে পারি আমরা। তো চান্সেস বাড়াবো কিভাবে? চান্সেস বাড়াবো, যত বেশি আমার ক্যাটাগরি থাকবে তত আমার চান্সেস বাড়বে না, বলেন তো? কি তাই তো নাকি? যদি আমাদের এখানে ক্যাটাগরিটা বেশি থাকে, ক্যাটাগরি সাব ক্যাটাগরি যেটা কথা বলতেছি আর কি। সাব ক্যাটাগরি মানে কি? মানে এই যে আপনার এই কি বলবো এটাকে, এভাবে দেখেন যে আপনার গিগের পরিমাণ, সার্ভিস কি কি দিচ্ছেন, এইটা যত বেশি হবে তত আপনার চান্সেস বাড়বে। মানে প্রোডাক্ট যত বেশি থাকবে আপনার সেলার তত বাড়বে, সরি বায়ার তত বাড়বে। ব্যাপারটা ওই যে সুপার শপ আর একটা চালের দোকানের মতো আর কি। হ্যাঁ, যে একটা আইটেম সেল করতেছে তার সেলার কতজন,
তার তো শুধু ওই একটা প্রোডাক্টই সেল হচ্ছে, তাই না? তাহলে যারা শুধু চাল কিনবে তারাই তার দোকানে আসতেছে। বাট আপনি যখন চাল, ডাল, তেল, মশলা সবই কিনবেন তখন কিন্তু আপনি ভ্যারাইটিস কাস্টমার পাবেন। সো অটোমেটিক্যালি আপনার কি হবে, সেলারের নাম্বার বেড়ে যাবে। সো এই জিনিস, সরি, বায়ারের নাম্বার বেড়ে যাবে। সো এই জিনিসটা মাথায় রাখবেন। এই কারণে আমি বলতেছি যে শনিবারের মধ্যে আমার সবার কাছ থেকে 3টা করে গিগ দরকার। অ্যান্ড আপনারা এখন থেকে বায়ার রিকোয়েস্ট পাঠানো শুরু করবেন। কিভাবে পাঠাবেন দেখেন, এখানে ও লিখছে অনলি টপ রেটেড অ্যাপ্লাই। সো এখানে আমিও অ্যাপ্লাই করতে পারবো না, আপনারাও অ্যাপ্লাই করতে পারবেন না। সো বাদ। আচ্ছা, রিকোয়ার্ড লোগো ফর মাই পিলেটস bar and yoga studio. Acha, I know the style I'm after and will discuss must be high quality for my boutique studio and will use for social media printing and signage. So দেখেন এখানে যদি আমি একটা অফার সেন্ড করতে যাই, দেন আমার এখানে ক্লিক করতে হবে সেন্ড অফার। যার পরে ও যে জিনিসটা চাইছে, যে সার্ভিসটা চাইছে, ওই রিলেটেড আমার যে গিগ আছে আমি সেটাকে সিলেক্ট করব। ফর এক্সাম্পল এখানে আমার ওই রিলেটেড গিগ আছে লোগো, ক্লিক করব এখানে। দেন আমি এখানে ওকে অফার পাঠাবো একটা, আমি যেভাবে বলতে চাই আমি ওকে বলবো কিছু একটা। আমি তাকে কি কনভিন্স করার চেষ্টা করব যে সে যেন আমাকে সিলেক্ট করে। তাহলে এই কাজটা কিভাবে করি নর্মালি আমরা কি করি, কয়েকটা সেকশন আছে। ফর এক্সাম্পল প্রথমে আমরা তাকে গ্রিটিংস করি, যে তাকে গ্রিট করব আমরা কিভাবে, হ্যালো দেয়ার, হাই, গ্রিটিংস, হোপ ইউ আর ডুইং ওয়েল। সো এরকম বিভিন্নভাবে আপনারা গ্রিট করতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে আমরা বলবো যে আমরা চাইলে তাকে অ্যাপ্রিসিয়েট করতে পারি যে হ্যাঁ ধন্যবাদ তোমার এই অফারটা বা তোমার এই রিকোয়েস্টটা পাঠানোর জন্য, এখানে পোস্ট করার জন্য ধন্যবাদ। তারপরে আপনি তাকে বলবেন, তাকে বোঝাবেন আপনি যে আপনি বুঝতে পারছেন ও আসলে কি চায়। ফর এক্সাম্পল আমি হলে বলতাম কি যে ফ্রম ইউর ব্রিফ ডিসকাশন you want a logo for your yoga studio bar pillar and yoga studio. So you are saying that you already know what you are going for. I would love to help you out with that. Then আমরা এরকম দেখেন এতটুকু গেল কি, আমি তাকে বললাম যে আমি বুঝতে পারছি তোমার কি দরকার অ্যান্ড আমি তোমাকে সাহায্য করতে আগ্রহী বললাম। বলার পরে আমি কি করব, যদি এরকম হয় যে ও এখানে কিন্তু খুব শর্ট রাখছে, এখানে তেমন কিছু বলে নাই, ও যেটা ওর মাথায় আছে এটা নিয়ে কিন্তু ও কিছুই বলে নাই, ঠিক আছে। ও কি বলছে, মাস্ট বি হাই কোয়ালিটি ফর মাই বুটিক স্টুডিও অ্যান্ড উইল ইউজ ফর সোশ্যাল মিডিয়া প্রিন্টিং অ্যান্ড সিগনেজ। এই কথাটা যেহেতু বলছে, দ্যাট মিনস ও হাই কোয়ালিটি ডিজাইন চায় এবং এটা যেন সব জায়গায় ইউজ করা যায় এরকম একটা ডিজাইন চায়। তাহলে আমরা তখন কি বলবো দেখেন, যে হ্যাঁ আমি জানি যে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য কি ধরনের সাইজ ইউজ করতে হবে অ্যান্ড আমি তোমাকে সবগুলোর জন্য আলাদা আলাদা ডাইমেনশন আমি তোমাকে প্রোভাইড করব, যেন তুমি সব জায়গায় এটাকে কি অপটিমাল ওয়েতে ইউজ করতে পারো, ঠিক আছে। বলার পরে আমি তাকে বলবো যে আমি তাকে কি কি অফার করতেছি। ফর এক্সাম্পল আমি হয়তো এরকম বলতে পারি যে আই এম অফারিং ইউ আনলিমিটেড রিভিশনস টু গেট দ্য জব ডান বা আনটিল ইউ আর স্যাটিসফাইড উইথ দ্য ফাইনাল ডিজাইন। দেন আমি ওকে বললাম যে let me know if you want anything else, looking forward to discussing your project with you, thanks. দেন আমার নাম আমি দিয়ে দিলাম। বুঝতে পারছেন আমার কথা? এই যে সেকশনগুলোর কথা বললাম কি কি আছে এখানে, প্রথমে আমি গ্রিড করতেছি, দেন আমি তাকে বলতেছি যে তার প্রজেক্টটা কি নিয়ে, আমি যেটা বুঝতে পারছি সেটা বলতেছি, ঠিক আছে। কি বলতেছি আমি তাকে, আমি বলতেছি যে আপনার এই প্রজেক্টটা কি নিয়ে আমি সেটা বুঝতে পারছি, এটা আমি তাকে বুঝাই বলবো। আচ্ছা, বুঝাই বললাম, বলার পরে আমি কি করতেছি দেখেন, তারপরে আমি তাকে বলতেছি যে ওর কি কি দরকার ওগুলো আমি ওকে প্রোভাইড করতে পারবো কিনা। ফর এক্সাম্পল এই ক্ষেত্রে ও চাইছে আমাদের কাছে হাই কোয়ালিটি বুটিক স্টুডিও, সোশ্যাল মিডিয়া প্রিন্টিং অ্যান্ড সিগনেজ। সো আমরা ওকে বললাম যে হ্যাঁ এগুলো সব কিছু আমি তোমাকে প্রোভাইড করতে পারবো। দেন আমি ওকে বলতেছি যে ঠিক আছে আমি তোমাকে কি কি সার্ভিস দিচ্ছি এবার ওইটা শোনো, ঠিক আছে। আপনার কাছে যদি এরকম কোনো কিছু থাকে, এটা সবসময় নিজেরা আপনারা যদি একটু ভালোভাবে চিন্তা করেন আপনাদের মাথায় অন্য কোনো কিছু আসতে পারে, আরও বেটার কিছু আসতে পারে। সো এটা রিসার্চের কোনো বিকল্প নাই। সো আমার কাছে সবসময় মনে হচ্ছে যে ক্লায়েন্টদেরকে আনলিমিটেড রিভিশনস যদি আপনি দেন এবং যদি বলেন মানি ব্যাক গ্যারান্টি, এই ধরনের কথাগুলো যদি বলেন, এগুলো রিফ্লেক্ট করে যে আপনি আপনার ডিজাইনে কনফিডেন্ট অ্যান্ড আপনি ক্লায়েন্টকে অপশন দিচ্ছেন এক্সপেরিমেন্ট করার জন্য। বুঝতে পারছেন আমার কথা? যেটা অনেক ক্লায়েন্টই প্রিফার করে, আবার অনেক ক্লায়েন্ট আছে যারা এটা প্রিফার করে না। সো এটা আপনার পুরাপুরি আপনাকে
কি বলবো এটাকে, মানে সাইকোলজিক্যাল ব্যাপার এটা। হ্যাঁ, আপনি ডেসক্রিপশন পড়ার পর আপনার যদি এটা মনে হয় যে হ্যাঁ ওনাকে এটা অফার করা যেতে পারে, দেন করবেন। যেমন এই ক্ষেত্রে আমার মনে হয় আনলিমিটেড রিভিশনের চেয়ে আপনি যদি তাকে মানি ব্যাক গ্যারান্টি টাইপের কিছু বলেন সেটা বেশি কাজে লাগবে, বিকজ সে অনেক বেশি স্পেসিফিক। সে কিন্তু বলে দিছে যে আমি অলরেডি জানি আমি কিসের পেছনে যাচ্ছি, সে কী ধরনের ডিজাইন চায়, সে অলরেডি এটা জানে। অ্যান্ড সে বলে দিচ্ছে অনলি টপ রেটেড অ্যাপ্লাই, দ্যাট মিনস সে কোনো মানে ভেজাল চায় না। দ্যাট মিনস আপনি যদি আনলিমিটেড রিভিশন বলেন, সে ভাববে যে আমি এতবার এই যে ব্যাক অ্যান্ড ফোর্থ করতে পারবো না, এত চেঞ্জেস আমার দরকার নেই। আমার এমন কাউকে দরকার যে কনফিডেন্ট, যে সে আমাকে কয়েকটা ইটারেশনের মধ্যে এই কাজটা করে দিবে, এরকম কাউকে আমার দরকার। ঠিক আছে? সো এই জিনিসটা পুরোপুরি আপনাদের ওপর, আপনারা কিভাবে ইন্টারসেপ্ট করতেছেন মেসেজটাকে। কিন্তু এই সেকশনগুলো, এই যে লাস্টে ক্লোজিং স্টেটমেন্ট, যে হ্যাঁ ঠিক আছে আমি তোমাকে এগুলো সার্ভিস দিচ্ছি, তারপর আপনি তাকে বললেন যে হ্যাঁ লুকিং ফরওয়ার্ড টু, বা বলতেছেন যে আপনি হয়তো বললেন যে আই উড লাভ টু হেল্প ইউ আউট, থ্যাঙ্কস, আপনি আপনার নেম ইউজ করলেন। এটা হচ্ছে একদম ফর্মাল একটা ওয়ে। সো এই জিনিসগুলো আপনারা যদি ফলো করেন, সুন্দর একটা বায়ার রিকোয়েস্ট লিখতে পারবেন, সেটা থাকবে এখানে। দেন টোটাল অফার অ্যামাউন্ট, এটার ব্যাপারে দেখেন, যাদের বাজেট দেওয়া আছে নর্মালি ওই বাজেটে অ্যাপ্লাই করবেন, কমেও করবেন না বেশিও করবেন না। ঠিক আছে? কমও করবেন না বেশিও করবেন না। কি কারণে? আচ্ছা, আমি বলতেছি যে আপনারা কমও করবেন না বেশিও করবেন না। কি কারণে বলতেছি? কারণ হচ্ছে কি, অনেকে ভাবে যে কম যদি করি তাহলে হয়তো ক্লায়েন্ট, মানে আমি বাকিদের থেকে সামনে থাকলাম। হ্যাঁ, কিন্তু আসলে ব্যাপারটা তা না। ব্যাপারটা অনেক সময় উল্টা হয়ে যায়। অনেক সময় ক্লায়েন্ট ভাবে যে না আমার চিপ কাজ দরকার নাই, আমার কোয়ালিটি কাজ দরকার। সো আমি যেটা বলবো, ক্লায়েন্টের যেটা বাজেট আছে চেষ্টা করবেন ওইটাতেই অ্যাপ্লাই করার, ওইটাই আপনাদের জন্য ভালো হবে। ঠিক আছে? দেন দেখেন এখানে ডেলিভারি টাইম দেওয়া আছে। সো ডেলিভারি টাইম আপনি যেটা দিতে চান দিবেন 1 ডে, 2 ডে, 3 ডে, এখানে দেওয়া থাকে নর্মালি একটা ডিউরেশন দেওয়া থাকে, যেটা থাকবে ওইটাই ফলো করবেন। ঠিক আছে? এখন যদি বেশি ডিউরেশন দেওয়া থাকে, ইন দ্যাট কেস অনেক সময় আমরা কম সময় দেই, এগুলো আসলে এক্সপেরিমেন্টাল বিষয়। ঠিক আছে? আমি রেকমেন্ড করবো না, আমি বলবো ক্লায়েন্ট যেটা ডিউরেশন দিচ্ছে ওইটাই ফলো করেন। 3 দিন বললে 3 দিনই রাখেন। আচ্ছা, নাম্বার অফ রিভিশনস অলওয়েজ আনলিমিটেড দিব আমরা, ভার্সনস ইনক্লুডেড। আপনার এটা ডিপেন্ড করতেছে কিসের গিগ, তার উপরে ডিপেন্ড করতেছে, এগুলো চেঞ্জ হতে পারে। ঠিক আছে? লোগো ট্রান্সপারেন্সি, এটা শুধু লোগো এই কারণে আছে, যদি এটা ফ্লায়ার হইতো তাহলে থাকতো না। হাই রেজুলেশন হবে, অবশ্যই হবে। স্টেশনারি ডিজাইনস, এটাও ডিপেন্ড করতেছে আপনি লোগো দিচ্ছেন এই কারণে। ভেক্টর ফাইল স্টিল, এটাও আপনার এটার উপরে ডিপেন্ড করতেছে। তো এই সেকশনগুলো আমরা যখন ফিল আপ করবো তখন কিভাবে করতে হবে আমি অলরেডি বলে দিলাম। কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন থাকলে একটু আমাকে বলেন। আছে কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন? অনেক ফাস্ট কথা বললাম নাকি? ওয়ালাইকুম আসসালাম। খোরশেদ ভাই, আপনি এখানে কি করতেছেন? আচ্ছা, তাহলে ইলাস্ট্রেটরের উইন্ডো নর্মালি আপনাদের এরকম আসবে, অথবা চাইলে এরকম করতে পারেন, আপনাদের ইচ্ছা। আচ্ছা, এখান থেকে আমরা ফাইল নিউতে যাব, গিয়ে আমরা এখান থেকে নতুন একটা ফাইল ক্রিয়েট করব। অলমোস্ট সেম না? দেখেন তো, প্রায় একই রকম মনে হচ্ছে না? ফটোশপে যা দেখে আসছেন। আচ্ছা দেখেন, আমি যেটা দেখাইতেছি এখন সেটাই দেখেন। আচ্ছা, নিউ ডকুমেন্ট নিছি উইথ, এখানে আমাদের ইউনিট আছে। সবই কি পরিচিত লাগতেছে নাকি? বিজনেস কার্ডের উইথ কত ছিল? 3.5 ইঞ্চেস অলরেডি সিলেক্ট করছি। হাইট কত? হাইট কত? 2 ইঞ্চি। আচ্ছা ঠিক আছে, ওকে।
সো ওরিয়েন্টেশন এটা আমরা জানি। আর্টবোর্ডটা কি জিনিস আমি যাচ্ছি এটাতে একটু পরে যাচ্ছি, আপাতত ওয়ান সিলেক্ট করা আছে থাকুক। আচ্ছা, এইখানে একটা নতুন সেকশন দেখতেছি আমরা, ব্লিড। এতদিন কি এটা দেখছেন আপনারা? ব্লিড নামের কোনো কিছু দেখছিলেন এর আগে? হ্যাঁ, এখন পর্যন্ত দেখেন নাই, তাহলে ব্লিড এটা আমরা নতুন দেখতেছি, তাই না? হ্যাঁ, এটা আসলে কি চলেন ওইটা একটু দেখি, এখানে ব্লিডটা আসলে কি। আচ্ছা, ব্লিড বলতে বোঝায় আপনার কাটার যে জায়গা সেটাকে বলা হয় ব্লিড, বোঝা গেছে? এটাকে আবার আমাদের ব্লিডিং এর সঙ্গে মিশাই ফেলিয়েন না, হ্যাঁ, দুইটা আলাদা জিনিস। ব্লিডিং মানে হচ্ছে রক্ত ঝরা, ব্লিড আলাদা জিনিস। ব্লিড মানে হচ্ছে কাটার স্থান, ঠিক আছে? আচ্ছা, আমরা এটাকে ব্লিড এরিয়াও বলি, ঠিক আছে, যে জায়গা কাটা হবে। আচ্ছা, তাহলে এখন দেখেন ও বলতেছে ব্লিড। ব্লিড মানে কি তাহলে আসলে? দেখেন, আমরা যখন কোনো কিছু প্রিন্টের জন্য তৈরি করি তখন নর্মালি আপনি বিজনেস কার্ডের কথা চিন্তা করেন, বিজনেস কার্ডের সঙ্গে আমরা সবাই পরিচিত, তাই না? আচ্ছা, একটা A4 পেপারে কয়টা বিজনেস কার্ডের জায়গা হইতে পারে রাফলি? একটু বলেন তো আমাকে কেউ, কি মনে হয় আপনাদের? কি কেউ বলতে পারবেন? আমি বলছি যে একটা বিজনেস কার্ডে রাফলি আপনার কয়টা, সরি, একটা A4 পেপারে রাফলি কয়টা বিজনেস কার্ডের জায়গা হবে? আচ্ছা, আমাকে সাইদ ভাই বলছেন 10টা। তো 10টা এটা মোটামুটি ঠিক আছে, হ্যাঁ, আসলে 10টাই হবে। কারণ কি, দেখেন আপনার এই যে উইথটা, যেটা উইথটার কথা চিন্তা করেন, আমাদের একটা বিজনেস কার্ডের উইথ কত? 3.5 ইঞ্চ। আচ্ছা, তাহলে দুইটা যদি পাশাপাশি বসাইতে যান তাহলে মোটামুটি 7 ইঞ্চ, অ্যান্ড মাঝখানে যদি আপনি 0.5 গ্যাপ রাখেন 7.5 ইঞ্চ। আমাদের A4 পেপারের সাইজ কত? 8.27 না উইথ? হ্যাঁ, আচ্ছা, হাইটের কথায় আসেন এবার। হাইট আমাদের বিজনেস কার্ডের জন্য আছে 2, ঠিক আছে? দ্যাট মিনস আমরা যদি 5টাও বসাই তাহলে 5 দুগুণে 10 ইঞ্চি লাগবে, অ্যান্ড মাঝখানে একটু গ্যাপ রাখলে আমাদের তারপরেও 1.69 ইঞ্চ জায়গা খালি থাকতেছে আমাদের গ্যাপ রাখার জন্য। সো আমরা যথেষ্ট জায়গা রাখতে পারবো এখানে। সো দ্যাট মিনস কি দাঁড়াচ্ছে, আমাদের কলাম দুইটা হচ্ছে 5টা 5টা করে, দ্যাট মিনস টোটাল বিজনেস কার্ডের সংখ্যা হলো 10টা প্রিন্ট করা যাবে আমাদের একটা A4 পেপারে। এটা একেবারে যদি আমরা মানে সিম্পলি চিন্তা করি তাহলে। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে প্রিন্ট করার সময় তো আমরা অবশ্যই বিজনেস কার্ড, প্রত্যেকটা বিজনেস কার্ডের জন্য একটা করে পেজ পাঠাবো, তা তো আর না, তাই না? কি এরকম হওয়ার কথা? বলেন তো, এরকম হওয়ার কথা না, ঠিক আছে? যখন আমরা ছোট কোনো কিছু প্রিন্ট করি তখন কি করা হয়, পাশাপাশি অনেকগুলো ছোট ছোট মানে ওই ছোট ডিজাইনগুলো অনেকগুলো বসানো হয়, বসানোর পর একটা বড় পেজে এটাকে প্রিন্ট করা হয়, করার পরে কাটা হয়। ঠিক যেমনটা আমরা ওই যে ছবি ছবি প্রিন্ট করা দেখছি, আমরা দেখছেন সবাই তো ছবি প্রিন্ট করানোর কথা অ্যাটলিস্ট। হ্যাঁ, ওইখানে কি করা হয়? ইয়াস, ওইখানে সবগুলো ছবি, অনেকগুলো ছবি আপনার একটা পেজে নিয়ে নেয়, নেয়ার পরে ওগুলোকে প্রিন্ট করার পরে ওগুলোকে কেটে কেটে আলাদা করে, তাই না? তো যখন কেটে কেটে আলাদা করে তখন দেখছেন আপনাদের ছবির সাইডে যে সাদা সাদা এক্সট্রা অতিরিক্ত কিছু এরিয়া থাকে, দেখছেন? আসে না? দেখা গেছে আপনি ব্লু ব্যাকগ্রাউন্ডের আপনার একটা ছবি তুলছেন, কিন্তু আপনার সাইডে একটা সাদা বর্ডার থাকে। আমরা এতদিন কি ভেবে আসছি যে এটা থাকার কথা বোধ হয়, তাই না? কিন্তু আসলে এটা থাকার কথা না, এটা থাকে কারণ আমরা কিছু বলি না, এই কারণে। বুঝতে পারছেন আমার কথা? আমরা যদি তাদেরকে বলি যে না, আমার এই ব্লু এরিয়ার বাইরে কোনো কালার থাকা যাবে না, তাহলে তারা বাধ্য ওই ব্লু এরিয়া পর্যন্ত সমান করে কেটে দিতে। বোঝা গেছে আমার কথাটা? আচ্ছা, তো এই জিনিসটা, এই যে সাদা যে
অংশটা চলে আসলো, এটা কি দেখতে ভালো লাগে নাকি খারাপ লাগে? কি ব্যাপার, আপনাদের তো কথা শুনে মনে হচ্ছে বোধহয় ভালো লাগে। হ্যাঁ, এটা দরকার, না দিলে অসুবিধা। ও আচ্ছা আচ্ছা, না না, কাটার পরে যে আপনাদেরকে তো কাটার পরে যখন দেয় তখন তো আপনার সাদা অংশটা থাকে। তাহলে আবার আপনি কিভাবে বলতেছেন? যদি হয়তো যে সাদা অংশটা কেটে দিচ্ছে তাহলে না আপনি এই কথা বলতে পারতেন। কি সাদা অংশটা কি কেটে দিচ্ছে? হ্যাঁ, সাদা অংশ ওটা থেকেই যায়। ওরা কি করে, কি করে ওরা? হ্যাঁ, আপনাকে জাস্ট প্রিন্ট করে দিচ্ছে, এই এতটুকুই, আর কিছু নাই, তাই না বলেন? হ্যাঁ, তাহলে এটা কি ভালো হইলো? ব্যাপারটা কি ভালো হইলো না খারাপ হইলো? আমার কথা কি বুঝতে পারছেন আমি কি বলছি? হ্যাঁ, কিন্তু কাটা পড়ে যাওয়ার কথা, কিন্তু কাটা তো পড়ে না, আপনারা তো ওই হোয়াইট বর্ডার সহই নিয়ে আসেন। আমি সেটাই বলতেছি, এটা কি ভালো হইলো নাকি খারাপ হইলো? এটা খারাপই তো হইলো নাকি? আমরা তো এটা চাই না। হ্যাঁ, এইটা থাকার কথা না, এটা যেন না থাকে, এই কারণে আমাদের এই ব্লিড এরিয়াটা রাখা হয়। কথাটা এবার বুঝতে পারছেন আমি কি বলছি? যে এটা থাকার কথা না, এবং এই জিনিসটা যেন না থাকে, এই কারণে আমাদের ব্লিড এরিয়াটা রাখা হয়। দেখেন একটু আমি আপনাদের দেখাই। সো ব্লিড এরিয়া এখন আমি নিব, হ্যাঁ। তো বিজনেস কার্ডের জন্য নর্মালি ব্লিড এরিয়া রাখা হয় 0.125 ইঞ্চেস। কত রাখা হয়? 0.125 ইঞ্চেস। দেখেন, এই যে বসাই দিলাম, হয়ে গেছে। কালার মোড এইসব নিয়ে আমার বলার কিছু নাই, এগুলো অলরেডি আপনারা জানেন। ক্রিয়েট। আচ্ছা, দেখেন আমাদের একটা বিজনেস কার্ডের জন্য একটা উইন্ডো চলে আসছে, তাই না? আসছে না? আচ্ছা, দেখেন একটু ভালোভাবে দেখি। আমরা একটা কাজ করি, হ্যাঁ, আমরা আগে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিই। রেক্ট্যাঙ্গেল নিলাম, এটার উইথ কত হবে? 3.5 ইঞ্চ। আর হাইট কত দিব? 2 ইঞ্চ। ক্রিয়েট করলাম, ঠিক আছে। ক্রিয়েট করার পরে আমরা এটাকে এখন এটাকে আমরা যেটাকে এতদিন ক্যানভাস বলে আসছি ফটোশপে, ইলাস্ট্রেটরে এটাকে বলা হয় আর্টবোর্ড, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে আর্টবোর্ড। তো বসাইলাম, বসানোর পরে দেখেন আপনারা চাইলে এই যে স্ট্রোকটা অফ করে দিতে পারেন, স্ট্রোকটা অফ করে দেন, দিলাম। একটু দেখেন, এই যে এটাকে বসাইছি, এটা কি পুরোপুরি আমাদের আর্টবোর্ডের সমান হয়ে বসছে না? বসছে? বসছে তো নাকি? হ্যাঁ, বসছে। এখন এই যে অতিরিক্ত পাশে দেখতেছেন এই যে লাল একটা বর্ডার দেখা যাচ্ছে, এই বর্ডারটা হচ্ছে আমাদের ব্লিড এরিয়ার জন্য। এই যে আমাদের যে সাদা অংশটা থেকে এই লাল অংশটা পর্যন্ত যে এরিয়াটা, এই এরিয়াটাকে বলা হচ্ছে কি এরিয়া? ব্লিড এরিয়া। কথাটা কি বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এখন ব্লিড এরিয়ার আসলে কারণটা কি বা সুবিধাটা কি, কেন আমরা ব্লিড এরিয়া নিচ্ছি একটু দেখেন। সাপোজ আমি এটার কালারটাকে চেঞ্জ করে দিই, হ্যাঁ, এটার কালারটাকে চেঞ্জ করে আমি গ্রিন নিলাম। আচ্ছা, নেওয়ার পরে আমি এটাকে, আচ্ছা থাক, এতটুকুই থাক, সমস্যা নেই। আচ্ছা, আমি কি আপনাদেরকে একটা কথা বলছিলাম, আপনাদের কি মনে আছে যে যে কোনো কিছু আপনি যখন প্রিন্ট করতে যাবেন, যে কোনো ডিজাইন, তখন আপনাকে ওটা প্রিন্ট করতে হবে পিডিএফ এ আগে নিতে হবে ফাইলটাকে, বলছিলাম এরকম কোনো কিছু আপনারা শুনছিলেন? মনে পড়ে কারো এরকম কোনো কিছু বলছি আমি কখনো? বলছি না? আচ্ছা, তো পিডিএফ এ নিতে হবে। তো আমরা এটাকে প্রিন্টের জন্য কিভাবে একটা ফাইলকে পিডিএফ এ নিতে হয় সেটাই আমরা দেখব। আপাতত আমি আগে এটাকে সেভ করি, এটার নাম আমি দিচ্ছি টেস্ট সেভ। সো এটাকে আমি প্রথমে এআই হিসেবেই সেভ করলাম। আচ্ছা, করার পরে আমি ফাইলে যাব, আবার সেভ অ্যাজ। সেভ অ্যাজ থেকে এবার দেখেন, সেভ অ্যাজ থেকে আমি অ্যাডোব ইলাস্ট্রেটরের জায়গায় এই যে সেভ অ্যাজ টাইপ, এখানে অ্যাডোব ইলাস্ট্রেটরের জায়গায় আমরা নিব অ্যাডোব পিডিএফ, নিয়ে নিলাম। সেভ করেন এটাকে। তাই নতুন একটা উইন্ডো আসছে, হ্যাঁ। তো এখানে ও বলতেছে ইলাস্ট্রেটর ডিফল্ট,
অ্যাডোব পিডিএফ প্রিসেট, তো আমি এটাকে হাই কোয়ালিটি করব, হাই কোয়ালিটি প্রিন্ট। কি কারণে? কারণ প্রিন্টের জন্য যখন কোনো ডিজাইন যায় ওটাকে সবসময় চেষ্টা করবেন হাই কোয়ালিটিতে রাখতে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন আরেকটা অপশনে আমি সিলেক্ট করবো এখন, এটার নাম মার্কস অ্যান্ড ব্লিডস। ক্লিক করলাম, ইউজ ডকুমেন্ট ব্লিড সেটিংস, এটাকে চেক মার্ক দিয়ে দিলাম। দেখেন ও কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিছে, আমরা যে ব্লিড এরিয়াটা নিছিলাম সেটাও অটোমেটিক্যালি নিয়ে নিছে। আচ্ছা, এইখানে আমি ট্রিম মার্কসটা অন করে দিব। ট্রিম মার্কস কি জিনিস এখনই বলবো, সমস্যা নাই। সেভ করি, ওকে সেভ করলাম, কোনো চেঞ্জেস বোঝা যাচ্ছে না কিন্তু। এখন আমরা আমাদের যে ফোল্ডারটা আছে সেটা ওপেন করব একটু। এই যে টেক্সট পিডিএফ ওপেন কর। আচ্ছা দেখেন তো এখানে কি দেখতে পাচ্ছেন, দেখেন একটু। কি কি দেখা যায়? না, এটাকে বলা হয় কাটমার্ক, ঠিক আছে? এটাকে বলা হয় কাটমার্ক, মানে আপনার যে কাটা পড়বে এটার কোন অংশটুকু কাটা পড়বে, এই যে এই লাইন বরাবর কাটা পড়বে, এই লাইন বরাবর কাটা পড়বে। তার মানে কি, এই যে আমার সবুজের বাহিরে যে ব্লিড এরিয়াতে আমাদের যে সাদা মানে ফাঁকা যে জায়গাটা রাখছিলাম ওই জায়গাগুলো কাটা পড়ে যাবে, তাই না? তার মানে তো এটাই। তাহলে আমাদের ব্লিড এরিয়া রাখার দরকার কি? শুধু শুধু আমি যদি ব্লিড এরিয়া নেই তাহলে কি হবে একটু দেখেন। সাপোজ আমি এই সবুজ এটাকেই এক্সটেন্ড করলাম কর্নার পর্যন্ত, হ্যাঁ, করার পরে আমি এটাকে আবার সেভ করতেছি। এবার এটার নাম দিচ্ছি আমি টেক্সট টু পিডিএফ। ওপেন করেন ফাইলটাকে, টেক্সট টু পিডিএফ। আচ্ছা, এইখানে দেখেন দুটোর মধ্যে ডিফারেন্সটা কি দেখেন তো। হ্যাঁ, পরেরটাতে কাটমার্কটা ভিতরে চলে আসছে, তাই না? আচ্ছা, তাহলে আমি যদি এফিসিয়েন্সির কথা চিন্তা করি, দেখেন আমার এটা কিন্তু একদম সমানভাবে কাটা পড়তেছে, এটাও সমানভাবে কাটা পড়তেছে, সো স্বাভাবিকভাবে আমার হোয়াইট এরিয়া আসার কোনো কারণ নাই। অ্যান্ড এটাতে কি করতেছে, আমরা এক্সট্রা একটা এরিয়া প্রিন্ট করতেছি, তাই না? হ্যাঁ, সো কালার আমাদের ওয়েস্ট হচ্ছে। সো আপনারা ভাবতে পারেন যে তাহলে কালার যেহেতু ওয়েস্ট হচ্ছে আমার এটা করার দরকারটা কি? এখন দেখেন সমস্যাটা কোথায়, এবার একটু এটাতে আসি। এরকম কোনো ডিজাইন কি আপনারা দেখছেন যে কাটার পরে দেখা গেছে যে আপনার পুরো ডিজাইনের ব্যাকগ্রাউন্ড হয়তো ব্ল্যাক ছিল বা রেড ছিল বা কোনো প্যাটার্ন দেওয়া ছিল, লাস্টে একটা সাদা একটা টানের মতো চলে আসছে? দেখছেন কখনো এরকম কোনো প্রিন্ট? কোনো বিজনেস কার্ড, কোনো ফ্লায়ার, এরকম কোনো কিছু দেখছেন কেউ কখনো? কেউ দেখেন নাই? হ্যালো, আচ্ছা কেউ দেখেন নাই, ওকে, বুঝতে পারলাম। তাহলে একটু বলি আপনাদের, এটা এটা আসলে এক সময় খুব কমনলি ইউজড ব্যাপার ছিল। যাক, এমনও হইতে পারে হয়তো আপনাদের খুব বেশি প্রিন্ট ম্যাটেরিয়াল জিনিস দেখাও হয় নাই, এটাও একটা রিজন হতে পারে। আচ্ছা আমি বলি ঘটনাটা কি হয় আসলে, এটা কেন এরকম হইতে পারে সেটা বলি। তো আইডিয়াল সিনারিওতে এটা হওয়ার কোনো কারণ নাই, কিন্তু আমরা যখন মেশিন ইউজ করি, মেশিনে তো আমাদের পেপারটাকে স্ট্যাক করা হবে, তাই না? মানে একটা একটা করে তো আর পেপার কাটা হবে না, হবে? হবে না কিন্তু। মেশিনে দেখা যাবে যে একবারে একটা বান্ডেল ঢুকায় দেওয়া হবে, ও মেশিনে একেবারে ছাঁচে বসায় কাটবে, কেটে বের করে দিবে আপনাকে ফিনিশ প্রোডাক্ট। তখন কি হয়, একসঙ্গে যখন স্ট্যাকে এতগুলো একবারে দেওয়া হয় তখন দেখা যায় যে প্রেসারের কারণে একটু এদিক সেদিক হয়ে যায়, ব্লেডটা একটু সাইডে পড়ে গেছে বা এটা একটু ভাঁজ হয়ে গেছিল, এই কারণে একটু হোয়াইট একটা পিক্সেল চলে আসছে, এরকম হইতে পারে, খুব স্বাভাবিক ব্যাপার। তখন কি হবে বলেন তো, 100টা বিজনেস কার্ডে এরকম একটা হোয়াইট পিক্সেল চলে আসছে যেটা ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক ছিল। হোয়াইট কেন আসবে? কারণ আমাদের তো পেপার কালার নর্মালি হোয়াইট থাকে, তাই না? ওটার উপরে আমরা প্রিন্টের সময় যে কালার দরকার হয় সেটা দিয়ে নিই। তাহলে এই যে অন্য একটা কালারের একটা পিক্সেল চলে আসলো, তখন কি ক্লায়েন্ট কি এটা নিবে? আপনি হইলে নেবেন না, নর্মালি এখন কেউ নেয় না, ঠিক আছে? তো এই কারণে এই জিনিসগুলো নিয়ে এখন আর সবাই অনেক সাবধান হয়ে গেছে। বাইরে হলে তো যারা প্রিন্ট মানে যে প্রিন্টিং কোম্পানি ওরাই আপনাকে দিবে না, ওরা আবার প্রিন্ট করাবে, বুঝা গেছে? সো এই জিনিসটা যেন না ঘটে, এই যে আপনার 1000 ডিজাইন একবার বাতিল হয়ে যেতে পারে,
যে 1000 প্রিন্ট করার পরে যদি বাতিল হয়ে যায় লস না, ওটা অনেক অনেক বড় একটা লস। সো এইটা যেন না হয় এই কারণে আমরা এটা ফলো করি। এখন দেখেন একটু যদি এদিক সেদিক হয়েও যায়, কি সাদা কালার আসবে বা অন্য কোনো কালার আসবে না, আমার ব্যাকগ্রাউন্ডে যেটা ছিল সেটাই থাকবে। জিনিসটা কি বোঝা গেছে? ক্লিয়ার? কেউ কি আছেন যে বোঝেন নাই? থাকলে বলেন, আবার বুঝাই দিব। বলেন, কেউ কি আছেন যে বোঝেন নাই? তাড়াতাড়ি বুঝছেন? ওয়াও, কোনো সমস্যা নাই তো নাকি? বোঝা যাচ্ছে না? আচ্ছা, তাহলে এই ছিল ব্লিড এরিয়া। ব্লিড এরিয়া কি? এই যে কেটে বাদ দেওয়া হবে যে এরিয়াটাকে, সেটাকে বলা হচ্ছে ব্লিড এরিয়া। কিভাবে আমরা ইউজ করব? যখন আমরা একটা ডিজাইন নিচ্ছি, আচ্ছা এটাকে এখন কেটে দিই, আমাদের আর এগুলোর দরকার নাই। ওকে, তো আমরা যখন কোনো একটা ডিজাইন নিচ্ছি তখন আমরা ওইটাতে ব্লিড এরিয়া দিচ্ছি। কখন দিব? যখন এটা প্রিন্ট ম্যাটেরিয়াল হবে, শুধু তখনই, ঠিক আছে? প্রিন্ট না হইলে কিন্তু আমাদের ব্লিড এরিয়ার কোনো দরকার নাই। আচ্ছা, তাহলে এই যে ব্লিড এরিয়াটা, এতদিন আমি কিছু বলি নাই, তাহলে ফটোশপে আমরা ব্লিড এরিয়াটা কিভাবে দিব? ফটোশপের এরকম বিল্ট ইন কোনো ব্লিড এরিয়ার জন্য কোনো ফাংশন দেওয়া নাই। ফটোশপের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের ক্যানভাসটাকেই বড় করে নিতে হবে। কিভাবে বড় করে নিব? ওই যে আমরা সেফটি মার্জিনের জন্য যেরকম রেক্ট্যাঙ্গেল নিতাম না, কি করতাম? -0.25 করে সব দিকে বাদ দিয়ে দিতাম। ওইরকম এখানে আমাদের ওই যে অরিজিনাল যে সাইজ, ফর এক্সাম্পল আমাদের বিজনেস কার্ডের অরিজিনাল সাইজ 3.5, তাহলে ওইটার সঙ্গে আমরা যোগ করব কত? 0.125 প্লাস 0.125 মানে 0.25। তাহলে দেখবেন 3.5 থেকে হয়ে যাবে 3.75, হাইটে হয়ে যাবে 2.25। মনে আছে? এরকম কিন্তু আমরা অনেক ডাইমেনশন দেখছি আমরা যখন এই এক্সাম্পলগুলো ফলো করতাম, তাই না? গ্রাফিক রিভারে এরকম দেওয়া ছিল না, মনে আছে? হ্যাঁ, সো ওই জিনিসটাই আর কি, যে আপনার আপনি যে প্রিন্ট করাচ্ছেন সেটার অরিজিনাল মানে ব্লিড এরিয়া সহ এটা ডাইমেনশনটা কত হবে সেটা। সো ফটোশপের ক্ষেত্রে আপনাদের এটা করতে হবে, এটার কোনো বিকল্প নাই। বোঝা গেছে? ফটোশপের ক্ষেত্রে আমাদের এটা করতে হবে, এটার কোনো বিকল্প নাই। বাট অন্যান্য ক্ষেত্রে ইলাস্ট্রেটরে যেরকম, ইলাস্ট্রেটরে এটা সুন্দর আমাদের একটা সিস্টেম দেওয়া আছে, আমরা ওটা ফলো করলেই চলবে। ইলাস্ট্রেটরে এরকম কোনো ভেজাল নাই, ঠিক আছে? আমরা ইজিলি এটা ফলো করতে পারি, কোনো সমস্যা হবে না। ক্লিয়ার? আচ্ছা, ওকে। সো নেক্সট দেখি। আচ্ছা, তাহলে আমরা ব্লিড এরিয়ার বিষয়টা বুঝতে পারলাম, ফটোশপেও কীভাবে নিতে হবে সেটাও জানলাম। এখন আমরা দেখব যে এইখানে আমরা যদি একটা বিজনেস কার্ডকে ফরম্যাট করতে চাই, ফরম্যাট যেমন আমরা ফটোশপে করছি ওইরকম এখানেও তো ফরম্যাট করতে হবে, তাই না? ফরম্যাটটা কীভাবে তৈরি করবো একটু দেখেন। সবার আগে আপনারা একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নেবেন। রেক্ট্যাঙ্গেলের সাইজ হবে আমাদের এখানকার সাইজ। আচ্ছা, নর্মালি এর আগে আমরা ফটোশপে কিভাবে করছি, যেভাবে করছি ওইটা সবার মনে আছে, তাই না? রেক্ট্যাঙ্গেল নেওয়ার সময় জাস্ট সাইজ কমাই দিছি 4 সাইড থেকে, কি তাই না? এটা মনে আছে তো সবার? কেউ কিছু বলতেছে না। লক্ষণ ভাই মনে আছে? আচ্ছা, জি জি, আপনার কথা তো শুনতে পাচ্ছি। জাবের ভাই আপনি তো জানেন, আমি তো জানি, কিন্তু আপনি শুধু জানলে হবে না তো, আমার তো ক্লাসের বাকিগুলো ঘুমাইতেছে কিনা সেটাও দেখতে হবে। বলেন। যাক, আপনি রেসপন্স করতেছেন, এই কারণে ধন্যবাদ। ওকে, সো গাইজ দেখেন, এই যে আমি ওই প্রসেস এই কারণে আর দেখাচ্ছি না, ওইটা আমরা জানি, ওইটা চাইলে এইখানেও আমরা ফলো করতে পারবো। কিন্তু এইখানে আরও একটা সুন্দর প্রসেস আছে, যেখানে আপনাদের ক্যালকুলেটর নিয়ে বসতে হবে না। আমি জানি অনেকেরই ক্যালকুলেটর নিয়ে বসতে হয়েছে, ওইটা বসতে হবে না। কি কারণে? ক্লিক করলাম আমি রেক্ট্যাঙ্গেলটার উপরে, যেটা আমি আমাদের বিজনেস কার্ডের সাইজে নিছি। নেওয়ার পরে অবজেক্টে যাব, এখান থেকে পাথে যাব, এখান থেকে আমরা সিলেক্ট করব অফসেট পাথ। সিলেক্ট করেন। এবার দেখেন, এই যে অফসেট পাথ নিলাম, অফসেট পাথ মানে কি? আসলে অফসেট মানে বোঝায় নর্মালি কোনো কিছু যোগ করা, ঠিক আছে? যে আপনি যখন কোনো কিছু যোগ করবেন সেটাকে বলা হচ্ছে অফসেট। এখন এইখানে দেখেন, আপনি যদি যোগ করতে পারবেন, একই সঙ্গে বিয়োগও করতে পারবেন। বুঝতে পারছেন ব্যাপারটা কিরকম? 5 সঙ্গে যদি আমরা -5 যোগ করি তাহলে কত হবে? 0।
5 এর সঙ্গে যদি -2 যোগ করি তাহলে কত হবে? 3। মানে আমি যোগ করতেছি বাট অটোমেটিক্যালি ওটা বিয়োগ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এইখানেও তাই। তো কি করব দেখেন, আমি কি চাই? সেফটি মার্জিন চাই, তাই না? আমাদের সেফটি মার্জিন কত হয়? অরিজিনাল ডিজাইন, অরিজিনাল যে বিজনেস কার্ড থাকে ওটার সাইজের চেয়ে কতখানি ছোট হবে? সব দিকে 0.25, তাই না? এতদিন এটা করে আসছি আমরা। কি আমরা কি করছি? ডান দিক থেকে 0.25, বাম দিক থেকে 0.25, উপর থেকে 0.25, নিচ থেকে 0.25। কিন্তু এখন থেকে আমরা আর এটা করব না। এখন থেকে আমরা করব 0.125। কত করব? 0.125। তো দেখেন আমি এখানে অফসেট পাতে অফসেটে গিয়ে আমি ওই ভ্যালুটা বসাবো। কি বসাবো? 0.125। আচ্ছা, এটা কি প্লাস হবে নাকি মাইনাস হবে? হ্যাঁ, মাইনাস হবে। কেন মাইনাস হবে? কারণ আমি তো এটা ভেতরের দিকে চাই, তাই না? আমি তো এটা বাদ দিতে চাই, সো মাইনাস দিতে হবে। এবার দেখেন প্রিভিউ করেন, প্রিভিউ অন করলে দেখতে পাবেন কি হচ্ছে, দেখতেছেন? ঠিক আছে, আমাদের সেফটি মার্জিন কি বাইরের দিকে থাকার কথা না ভেতরের দিকে? ভেতরের দিকে। এখন ওকে করে। আচ্ছা, এখন দেখেন একটা নতুন রেক্ট্যাঙ্গেল চলে আসছে কিন্তু বোঝা যাচ্ছে না। তো আমরা এখন এখানে গাইড টানতে চাই, তাই না? কি চাই? গাইড টানতে চাই। তাহলে কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে নিব, নিয়ে একটা একটা করে গাইড টানবো। হ্যাঁ, আচ্ছা, এটা টানবেন, কোনো সমস্যা নেই। আরো সুন্দর একটা ওয়ে আছে। কি? আমরা চাইলে এই যে রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করলাম, এটার উপরে রাইট বাটন ক্লিক করব। করার পরে দেখেন এখানে একটা অপশন আছে মেক গাইডস। কি আছে? মেক গাইডস। ক্লিক করেন, গাইড হয়ে গেছে। রেক্ট্যাঙ্গেলটা কিন্তু এখন আর নাই। বুঝতে পারছেন আমার কথা? রেক্ট্যাঙ্গেলটা কিন্তু এখন আর নাই, এখন ওটা একটা গাইড হয়ে গেছে। এখন যদি আপনি সাপোজ আমি একটা গাইড টানতে আসলাম, আসার পরে এই যে মাঝপথে বসাই দিচ্ছি, এখন আমি এটাকে আর মুভ করতে পারতেছি না। তাহলে আমি এটাকে কিভাবে মুভ করব? এটার জন্য ইজি ওয়ে আছে, রাইট বাটন ক্লিক করেন, আনলক গাইডস। আচ্ছা, এইটার সময় অবশ্যই মনে রাখতে হবে কোনো কিছু যেন সিলেক্টেড না থাকে। কোনো কিছুতে সিলেক্ট করা যাবে না, জাস্ট সাইডে একটা বাহিরে ক্লিক করে নেন দরকার হলে। নিয়ে রাইট বাটন ক্লিক করেন, এখানে আনলক গাইডস আছে, ক্লিক করেন। দেখেন এখন আপনার গাইডটাকে আপনি মুভ করতে পারবেন। চাইলে ডিরেক্ট ক্লিক করার পরে ডিলিটও করে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। বোঝা গেছে? আবার লক করে দেন, গাইড লক হয়ে যাবে। ডান। ওকে, ঠিক আছে। এরপরে দেখেন কি করব। এই যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল, এই যে হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডটা নিলাম আমরা প্রথমে বিজনেস কার্ডের সাইজে, এটাকে এখন আমি ব্লিড এরিয়া পর্যন্ত এক্সটেন্ড করে দিব। কি করব? ব্লিড এরিয়া পর্যন্ত এক্সটেন্ড করে দিব। কিভাবে? শিফট টিফট কিছু ধরতে হবে না, জাস্ট কোন কর্নারের পয়েন্টটাকে ধরে এইভাবে নিয়ে কর্নারে বসায় দেন। আর লক্ষ্য রাখবেন যেন দুই লাল পয়েন্টের সঙ্গে মিলে যায়, লাল যে দুইটা লাইন আছে ওই দুইটা লাইনের সঙ্গে মিলে যায় যেন। আর যদি কারো কাছে মনে হয় যে ভাই আমার একবার দুইটা লাইন মিলাইতে সমস্যা হচ্ছে, তাহলে এইভাবে মিলান। প্রথমে এইদিকে মিলাবেন, মেলানোর পরে কোথায় এই যে সাইডে মিলাবেন, তারপর আর কি। ঠিক আছে, যেভাবে সুবিধা হয় মিলাই দিবেন। বসে গেছে, এখন চেক করে দেখেন বসছে কিনা কর্নারে। দেখেন, দেখে মনে হচ্ছে বোধহয় যে মেলে নাই নাকি। এখানে দেখেন ভ্যালু দেখেন, তাহলে বুঝতে পারবেন 3.75 2.25। আচ্ছা, ঠিক আছে, বসাইলাম। এখন এই যে আমার এটাকে অ্যালাইন করার একটা বিষয় আছে, তাই না? অ্যালাইনের বিষয়টা কি আমি আপনাদের দেখাইছি? অ্যালাইন কিভাবে করব আমরা দেখাই নাই, তাই না? দেখেন অ্যালাইন কিভাবে করবেন। আমি এখানে ক্লিক করলাম, এই যে আমার রেক্ট্যাঙ্গেলটাকে ক্লিক করলাম, করার পরে আমরা উইন্ডোতে যাব। এখানে দেখেন অ্যালাইনের জন্য একটা অপশন আছে। হ্যাঁ, ক্লিক করবেন, অ্যালাইন অপশন চলে আসবে। তো আমার এখানেই আছে। আচ্ছা, আনলাম। আনার পরে দেখেন এই যে অ্যালাইন টু একটা অপশন লেখা আছে, দেখছেন? কথা লেখা আছে এখানে অ্যালাইন টু। কার সঙ্গে অ্যালাইন করবেন? নর্মালি এটা যদি থাকে তার মানে আপনাকে মাল্টিপল অবজেক্ট সিলেক্ট করতে হবে, আদারওয়াইজ অ্যালাইন করতে পারবেন না। দেখেন অ্যালাইন টু সিলেকশন যদি থাকে, মাল্টিপল অবজেক্ট না থাকে অ্যালাইন করতে পারবেন না। আমাদের ইয়ার কথা মনে আছে না? ফটোশপে অ্যালাইন করতে গেলে কি মাল্টিপল অবজেক্ট লাগতো না? লাগতো। কিন্তু দেখেন এখানে আরো একটা অপশন আছে, সেটা হচ্ছে অ্যালাইন টু আর্টবোর্ড। কি আছে দেখেন? অ্যালাইন টু আর্টবোর্ড। এইটার সুবিধাটা কি দেখেন? অ্যালাইন টু আর্টবোর্ড যখন আপনি সিলেক্ট করতেছেন তখন ও আপনাকে ধরবে, আপনার আর্টবোর্ডটাকে ধরবে, এই আর্টবোর্ডের সঙ্গে আপনাকে অ্যালাইন করবে। এবার দেখেন আমি জাস্ট এটাকে সিলেক্ট করছি, করার পরে আমি আবার এই যে অ্যালাইনে চলে গেছি। এবার দেখেন, দেখছেন কি অ্যালাইন করছে না সুন্দর?
অ্যালাইন হয়ে গেছে না? আমার কি মাল্টিপল অবজেক্ট সিলেক্ট করতে হয়েছিল? না, হয় নাই। কারণ কি আমার বলছি অ্যালাইন টু আর্টবোর্ড। সো আর্টবোর্ডটা আপনার জাস্ট অ্যাক্টিভ থাকলেই হবে যে আপনি কোন আর্টবোর্ডে কাজ করতেছেন, আর কিছু না। ঠিক আছে? আচ্ছা, এই অ্যালাইনের আরো কিছু ফাংশন আছে, মানে আরো একটা স্পেসিফিক ফাংশন আছে, সেটা নিয়ে আমি পরে দেখাবো, এখন না, ওটা পরে। ওকে, তাহলে অ্যালাইনও আমি করে ফেললাম, ডান। এবার দেখেন তো আমার ফরম্যাটিং এর জন্য কি আর কোনো কিছু বাকি আছে? সেফটি মার্জিন দিছি, ব্লিড এরিয়া পর্যন্ত এক্সটেন্ড করছি, সব হয়ে গেছে। এখন আমি এটাকে সেভ করব, জাস্ট টেস্ট নামে সেভ করব না, এটাকে আমি সেভ করব হরাইজন্টাল বিসি ফরম্যাট। ঠিক আছে? যেন প্রত্যেকবার যখন আমি হরাইজন্টাল বিজনেস কার্ড তৈরি করব তখন যেন এই ফরম্যাটটাতে আমি কাজ করতে পারি। একটু বলেন এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন কনফিউশন আছে কিনা? আছে কারো কোনো কোশ্চেন কনফিউশন? নাই, কারো কোনো কোশ্চেন কনফিউশন নাই? হ্যালো, ঠিক আছে। কারো যদি সমস্যা না থাকে অসাধারণ, আমাদের বিজনেস কার্ডের ফরম্যাট, বেসিক ফরম্যাট যেটা, সেটা তৈরি হয়ে গেছে। নেক্সট, এবার দেখেন আমি অলরেডি আপনাদেরকে রেক্ট্যাঙ্গেল টুলটা দেখাইছি, আবার একবার দেখাই। এই যে রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করলাম, একই রকম জাস্ট দেখেন, এই যে আমি ক্লিক করছি, ঠিক আছে, ক্লিক করছি, এখানে ওই যে উইন্ডো চলে আসছে, সাইজ দিব, ওকে দিব, ব্যাস চলে আসলো আমার রেক্ট্যাঙ্গেল। আচ্ছা, এটা ছিল একটা ওয়ে। আরেকটা ওয়ে কি ছিল? আরেকটা কিভাবে আমরা রেক্ট্যাঙ্গেল তৈরি করতাম মনে আছে কারো? এভাবে ক্লিক করতাম, এভাবে বড় করতাম, তাই না? যতটুকু আমার দরকার কি করতাম মনে আছে? এটা একই ওয়ে, আলাদা কিছু নাই, একইভাবে তৈরি করব। অ্যান্ড এই যে রাইট বাটন ক্লিক করলে দেখেন এখানে আরো অনেকগুলো অপশন আছে, ইলিপস, সার্কেল তৈরি করার জন্য, পলিগন, স্টার টুল, ফ্লেয়ার টুল, এখন দরকার নাই, ফ্লেয়ার টুল নিয়ে এখন দেখার দরকার নাই, স্টার টুল পর্যন্ত ঠিক আছে। তো দেখেন অনেকগুলো টুল দেওয়া আছে, আমরা এগুলো সবই এখন ইউজ করতে পারবো আশা করতেছি। আপনাদের স্টার টুল আর ফ্লেয়ার টুল নিয়ে কিছু করার দরকার নেই, পলিগন টুল পর্যন্তই থাকুক। এই চারটায় আমরা পরিচিত, এই চারটাই ইউজ করবো এখন। আচ্ছা, এবার দেখেন এই রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আমি একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করলাম সাপোজ। আচ্ছা, এখন এই কর্নারগুলোকে আমি রাউন্ডেড করব। হ্যাঁ, মনে আছে ফটোশপে আমরা একটু রোটেট করলে আর ওইটাকে দেখা যেত রাউন্ডেড করা যাচ্ছে না, কত সমস্যা হইতো, তাই না? কি মনে আছে সবার? হ্যাঁ, কত সমস্যা ছিল। এইখানে দেখেন এই জিনিসগুলো খুব ইজি, এখানে যে কোনো অবস্থাতে আপনি জাস্ট এই যে এইখানে দেখেন এই যে কর্নারের যে গোল পয়েন্টগুলো দেখা যাচ্ছে, যে কোনো একটাতে ক্লিক করেন, করে ড্র্যাগ করেন, দেখেন, দেখছেন কত সুন্দর রাউন্ডেড হয়ে গেছে যে কোনো অবস্থাতে। কারণ কি, এগুলো শেপ অ্যান্ড ভেক্টর। আমাদের ইলাস্ট্রেটর বেস্ট হচ্ছে শেপ নিয়ে কাজ করার জন্য, ঠিক আছে? ফটোশপ আর ইলাস্ট্রেটরের মধ্যে আমি যদি বলি, শেপের ব্যাপারে সবসময় ইলাস্ট্রেটর অনেক বেশি কমফোর্টেবল। শেপ নিয়ে কাজ করতে আপনি এখানে অনেক বেশি ইজিলি সব কিছু করতে পারবেন। ফটোশপে শেপ নিয়ে কাজ করার জন্য ফটোশপ বিশেষ সুবিধার না, অনেক বেশি রেস্ট্রিকশন ওখানে। আচ্ছা, এবার দেখেন তাহলে আমি এই যে গোলগুলো টেনে সার্কেল করলাম, এই গোলগুলোকেই টেনে আবার কর্নার করে দিতে পারবো। ওকে, ঠিক আছে। এখন আমি সাপোজ চাচ্ছি কোনো একটা পয়েন্টকে আমি কর্নার মানে রাউন্ডেড করতে চাই, কি করব? সিম্পল, একেবারে সিম্পল, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করেন, করার পরে যেই কর্নার, যেই অ্যাঙ্কর পয়েন্টের গোলটাকে আপনি রাউন্ডেড করতে চান যেখান থেকে, ওই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করতে হবে। দেখেন এই যে ক্লিক করছি, দেখেন বাকি অ্যাঙ্কর পয়েন্টগুলো দেখেন তো কেমন স্ট্রোক মনে হচ্ছে না? আর এটা সলিড মনে হচ্ছে না বলেন তো, যেটা সিলেক্ট করছি আমি? বোঝা যায়? হ্যাঁ, ব্লু কালার হয়ে গেছে। বাকিগুলো দেখেন একটু কেমন ভেতরে সাদা একটা কালার আছে। হ্যাঁ, ওকে। এখন দেখেন এই সার্কেলটাকে ধরে এখন যদি আমি এটাকে টানি, দেখেন, দেখতেছেন? একইভাবে এইখানেও ক্লিক করলাম, কি ঠিক আছে? কি হলো বলেন তো? পাতা খারাপ বলেন না, অবশ্য পাতার মতোই হয়ে গেছে। এই যে পাতায় তো বানাই ফেললাম। তাই? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হইতে পারতো, ইজিলি হইতে পারতো। ওকে, সো দেখেন আমি এখানে একটা পাতাও বানাই ফেললাম, তাই না? আচ্ছা, যাই হোক, তো মেইন পয়েন্ট কি,
আপনি এখানে যত ইচ্ছে এটাকে ছোট করেন বড় করেন কোনো সমস্যা নেই, এটা অলওয়েজ শেপ হিসেবে থাকবে। আপনি যে কোনো সময় এটাকে কন্ট্রোল করতে পারবেন, ডিরেক্ট সিলেকশন টুল নেবেন, এই যে সার্কেলগুলো আছে এগুলোকে নিয়ে চেঞ্জ করবেন, সব আগের মতো হয়ে যাবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? অল ইজ গুড হিয়ার। এখন দেখেন এইখানে কিছু চেঞ্জেস আছে, যেমন কালারের ব্যাপারে আমরা কি, আমাদের এর আগে এই কালারগুলোর নাম কি ছিল? একটা ছিল আপনাদের ফোরগ্রাউন্ড আর একটা ছিল ব্যাকগ্রাউন্ড। এইখানে দেখেন একটার নাম ফিল কালার আর একটা স্ট্রোক কালার। তো ফিল কালার স্ট্রোক কালার আমরা নর্মালি কোনটাকে বুঝতাম মনে আছে? এই যে ভেতরের যে কালারটা এটা ছিল ফিল, বাইরের যে স্ট্রোক দিতাম সেটাকে বলা হতো স্ট্রোক কালার। এখানে দেখেন এখানে যদি আমি চেঞ্জ করি কালারটা কি হয় দেখেন একটু, দেখছেন? কারণ কি আমার এই অবজেক্টটা এখন সিলেক্ট করা আছে, ঠিক আছে? তাহলে এখানে মজাটা দেখেন, আপনি যাকে সিলেক্ট করে রাখবেন, সিলেক্ট করা অবস্থাতে আপনি যদি এখানে গিয়ে কালার চেঞ্জ করেন, ডাবল ক্লিক করলাম, এখানে গিয়ে কালার চেঞ্জ করলেই আমার কি হবে, ওই অবজেক্টের কালার চেঞ্জ হয়ে যাবে। সিলেক্ট করা আছে, এই যে এখানে উপরে দেখা যাচ্ছে কালারের একটা ইয়া দেখা যাচ্ছে না, দেখতেছেন? কালার প্যালেট সিলেক্ট করবেন, যে কোনো কালার সিলেক্ট করবেন, ওই কালারটাই নিয়ে নিবে। আচ্ছা, স্ট্রোকের ব্যাপারেও তাই, স্ট্রোক যদি দিতে চান দিতে পারবেন এইভাবে, খুব ইজি, কোনো সমস্যা নাই। অ্যান্ড মজার বিষয় দেখেন, আমাদের আগে এই অপশনটা ওপেন রাখার জন্য আমাদেরকে রেক্ট্যাঙ্গেলকে সিলেক্ট করতে হইতো, কিন্তু এইখানে দেখেন এখন কিন্তু আমি সিলেকশন টুল সিলেক্ট করে রাখছি অ্যান্ড আমার এটা শো করতেছে, কোনো সমস্যা নাই। কি বোঝা গেছে? বুঝতে পারছেন সবাই? আচ্ছা, ওকে, গ্রেট। তাহলে রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে মোটামুটি আমরা সবকিছু বুঝতে পারছি। রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। আছে কারো কোনো সমস্যা আছে? নাই? আচ্ছা, কেউ বলতেছে না কিছু, তার মানে নাই। দেন আমি চলে যাব টাইপ টুলে, সিলেক্ট করলাম, একবার রিস্টার্ট দিতে হবে যা বুঝতেছি আমার পিসিকে। আচ্ছা, এখন আমি এখানে লিখব, টাইপ করব, কার নাম টাইপ করব, কার নাম টাইপ করব? আচ্ছা, আমাদের সিআর পুষ্পিতা আপু, পুষ্পিতা আপু, হ্যাঁ পুষ্পিতা লিখলাম আমি সাপোজ। আচ্ছা, এখন দেখেন এই যে এটা কি টাইপ টুল দিয়ে কিভাবে টাইপ করতে হয় আমরা অলরেডি জানি। টাইপ টুল সিলেক্ট করলাম, ক্লিক করলাম, টাইপ করা শুরু হয়ে গেছে। আমার যদি বক্স নিতে হয় ক্লিক করে জাস্ট ড্র্যাগ করতে হবে, বক্স চলে আসবে, একই জিনিস, আলাদা কিছু না, ঠিক আছে? অ্যান্ড এই যে টাইপ টুল নিলাম, নেওয়ার পরে দেখেন উইন্ডোতে যাব, এখান থেকে আমরা টাইপে যাব, টাইপ কোথায়, এই যে টাইপ, টাইপে যাব, এখান থেকে চলে যাব ক্যারেক্টার, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এই উইন্ডোটাও চলে আসবে। এখান থেকে আপনারা এই যে শো অপশনসটা ক্লিক করে দিবেন, আমার এখানে ক্লিক করা আছে কারণ হাইড অপশন শো করতেছে, শো অপশনটা সিলেক্ট করলেই আপনার সবগুলো অপশন এখানে শো করবে। দেখেন তো এই সবগুলোর সঙ্গে আমরা পরিচিত কিনা, বলেন একটু আমাকে, এই সবগুলো জিনিসের সঙ্গে আমরা পরিচিত কিনা? এই যে এটা হচ্ছে কি ফন্টের নেম, আমরা যদি কোনো ফন্টে চেঞ্জ করতে চাই, এটাকে যে ফন্টে চেঞ্জ করতে চাবো সেই ফন্ট নিব এখানে, সাইজ, দেন লাইন হাইট নাকি লাইন গ্যাপ যেটাকে বলি আমরা, তারপরে এটা কি, আচ্ছা এটা দরকার নাই, এটা ছিল কার্নেল, হ্যাঁ এটা দরকার নাই, এটা ছিল লেটার গ্যাপ, তারপরে স্কেল, ও আচ্ছা স্কেল, এগুলো তো আমরা প্রতিনিয়ত চেঞ্জ করতাম তাই না, প্রায় তো আমরা লেখার স্কেলগুলোকে চেঞ্জ করতাম, ঠিক না বলেন? এটা তো আপনারা প্রচুর ইউজ করছেন তাই না? হ্যালো, কি রবিন ভাই? আচ্ছা, কে বললো জি ভাইয়া করছি? জি ভাইয়া করছি কে বললো? মাইমুন আপু? আমার তো মনে হলো আমি আপনার কথা শুনলাম, জি ভাইয়া করছি। আচ্ছা, তাই আপনাদের আমি প্রচুর বলছি না, প্রচুর ইউজ করছেন আপনারা, এটা স্কেল, স্কেল চেঞ্জ করছেন, আমি তো বলছি আপনারা প্রচুর এইটা ব্যবহার করবেন অলওয়েজ, তাই না? হ্যাঁ, জি পুষ্পিতা আপু, সেইটাই আমিও বলতেছি, আমি অলওয়েজ বলছি যে আপনারা কখনো স্কেলে হাত দিবেন না, তাহলে কেন আমাকে মাইমুনা আপু এবং রবিন ভাই বললেন যে জি ভাই প্রচুর ইউজ করছি? না, আমি তো জিজ্ঞেস করছি স্কেলের কথা, আমি স্পেসিং এর কথা বলি নাই, আমি স্কেলের কথা বলছি।
তাহলে তো আমি স্কেলের কথা বলতাম না, ওইটাকে আমি বলি সবসময় লেটার গ্যাপ। ঠিক আছে, জি। তো যাই হোক, জীবনে কখনো এটা ইউজ করবেন না যদি না ক্লায়েন্ট খুব জোরাজোরি করে আর কি। ঠিক আছে, এই স্কেল কখনো চেঞ্জ করবেন না। আচ্ছা, এখানে মোটামুটি যা আছে এগুলো সবই আপনারা জানেন, এই যে যা যা আছে এগুলো সবই জানেন, এগুলো নিয়ে কিছু বলার নাই। ওকে, তাহলে এটা আমাদের নেম বসাই দিলাম। পুষ্পিতা আপুর সঙ্গে আরো কিছু টাইটেল মানে ছিল আর কি, তাই না পুষ্পিতা আপু? হ্যাঁ, পুষ্পিতা চক্রবর্তী। সো যাই হোক, সো আমাদের কাজ হবে এখন এটা যে আমরা নিজেদের জন্য একটা বিজনেস কার্ড তৈরি করব, সিম্পল একটা বিজনেস কার্ড। কথাটা কি বুঝতে পারছেন? হ্যালো, আপনারা কি আমার কথাটা বুঝতে পেরেছেন আমি কি বলেছি? হ্যাঁ, কি বলেছি আমি? আচ্ছা, বুঝতে পারছেন, ওকে, ভেরি গুড। তাহলে আপনাদের কাজ হবে নিজেদের জন্য একটা বিজনেস কার্ড তৈরি করা, যেখানে আপনারা আপনাদের নাম, ডেজিগনেশন, ঠিক আছে, মেইল, চাইলে ফোন নাম্বার ইউজ করতে পারেন বা ডামি নাম্বার ইউজ করেন, কোনো সমস্যা নাই, মানে ডামি ইনফরমেশন দিতে পারেন, কোনো প্রবলেম নেই, জাস্ট নিজেদের নাম দিয়ে করবেন এই আর কি। সো এইটাই থাকবে আপনাদের হোম টাস্ক অ্যান্ড ফরম্যাট তৈরি করা। বিজনেস কার্ডের ফরম্যাট তৈরি করবেন এবং নিজেদের জন্য একটা বিজনেস কার্ড তৈরি করবেন, এটাই আপনাদের হোম টাস্ক।